হ্যালো, আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউ জার্সি থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আজকের স্বাস্থ্য আলাপের পর্ব 14, এটাতে আমি লিভারের সমস্যা নিয়ে কথা বলবো। লিভার ডিজিজ নিয়ে কথা বলতে গেলে সবচেয়ে প্রথমেই যেটা আসে সেটা হলো ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারটা এখন দেশে বিদেশে প্রচণ্ড খুবই এর প্রকোপ। আমেরিকাতে প্রাপ্তবয়স্কদের 4 জনের 1 জনই এই ফ্যাটি লিভার আক্রান্ত। দেশেও যে এর চেয়ে কম হারে হবে আমার তা মনে হয় না, কারণ এখানে যে লাইফস্টাইলটা মোটামুটি দেশে বিদেশে এখন কাছাকাছি হয়ে যাচ্ছে। আর একটা চিন্তার ব্যাপার যে বাচ্চাদের মধ্যেও এই ফ্যাটি লিভারের প্রকোপ অনেক বেড়ে যাচ্ছে দেশে বিদেশে। সুতরাং বাচ্চাদের মধ্যেও আমরা অচিরেই দেখব যে এটা অ্যাডাল্টদের মতোই মোটামুটি ফ্যাটি লিভারের হার হয়তো হয়ে যেতে পারে, যদি তাদের খাদ্যাভ্যাস যে লাইফস্টাইল তারা না চেঞ্জ করে। মূলত ওভারওয়েট ওবেসিটি থেকেই হয় এই ফ্যাটি লিভারের হারটা অনেক বেড়ে যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি একটু শুকনা পাতলাও থাকেন, ওবেসিটি আপনার নাই, ওভারওয়েট নাই, তাও আপনার লিভার ডিজিজ হতে পারে। যারা ভেজিটেরিয়ান, মাংস চর্বি অ্যানিম্যাল ফ্যাট খাচ্ছেন না, ভেজিটেরিয়ানদেরও ওবেসিটি হতে পারে। অনেক ক্ষেত্রে জেনেটিক কারণটা এত বেশি প্রকোপ থাকে যে সেটাতে অন্যান্য রিস্ক ফ্যাক্টর দেখা গেল নেই, তাদেরও ফ্যাটি লিভার হচ্ছে। যেগুলো রিস্ক ফ্যাক্টর সেগুলো ছাড়া দেখা গেল তার জেনেটিকও বাবা মার ছিল না এবং তার রিস্ক ফ্যাক্টরও তেমন নেই, কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে। সুতরাং ফ্যাটি লিভারটা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এটার সম্পূর্ণ এক্সপ্লানেশনটা এখনও আমরা ডাক্তাররা বা মেডিকেল সায়েন্টিস্টরা পুরো বুঝে উঠতে আমরা পারছি না। তবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে সাবজেক্ট আজকাল আলাপ হচ্ছে দেশে বিদেশে সব জায়গায়। তবে এখানে একটা জিনিস, কতগুলো আমি তথ্য আজকে আপনাদেরকে দেবো, যেটাতে আপনারা একটু মনে রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই ফ্যাটি লিভারটা কী। ফ্যাটি লিভার বলতে কী বোঝায়? ফ্যাটি লিভার বলতে বোঝায় যে লিভারে যে নর্মাল যতটুকু ফ্যাট থাকে সাধারণত 5% নিচেই থাকে ওজন অনুযায়ী, কিন্তু এই ফ্যাট মলিকিউল যেগুলো আছে, ট্রাইগ্লিসারাইড বলা হয় যেটাকে, সেটা যদি ফ্যাটে জমা হতে হতে 5 থেকে 10%-এর উপরে চলে যায়, 5 থেকে 10% বা তার উপরে চলে যায়, তখন এটাকে বলা হয় ফ্যাটি লিভার। এক একজনের লিভারের ধারণ ক্ষমতা একই মানে বিভিন্ন এবং সহনশীলতা বিভিন্ন। সেজন্য আমেরিকান লিভার ফাউন্ডেশন এই রেঞ্জটাকে 5 to 10% ফ্যাট ডিপোজিশন এই ক্রাইটেরিয়াটা ধার্য করেছে। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার ফ্যাটি লিভার হয়েছে? এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ফ্যাটি লিভার ডিজিজ যদিও আমরা বলছি, কিন্তু এটা আসলে একটা লিভারের একটা আইসোলেটেড কোনো ডিজিজ না, বরঞ্চ এই ফ্যাটি লিভার ডিজিজটা এই মানে ফ্যাটি লিভার যেটা, যে ফ্যাট কেন জমে যাচ্ছে, এটা জমে যাচ্ছে এই জন্য যে আপনার শরীরে অন্যান্য জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে বা হচ্ছে, এবং সেটার প্রতিফলন হিসাবেই লিভারে ফ্যাট জমা হচ্ছে। এইভাবে আপনাকে বুঝতে হবে। সুতরাং এটাকে আলাদাভাবে কোনো ডিজিজ চিন্তা করা যাবে না, আলাদাভাবে কোনো ট্রিটমেন্টও চিন্তা করা যাবে না। এটা আপনার অন্যান্য শরীরের অন্যান্য জায়গায় যে অস্বাস্থ্যকর পরিবেশ হচ্ছে তারই প্রতিফলনে ফ্যাটি লিভার হচ্ছে। এবং কিছু কিছু জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে সাধারণত দেখা যায় যে আমার পেশেন্টটা এখানে যা দেখি, আমরা ব্লাড টেস্ট করি, বছরে 1বার বা 2বার ব্লাড টেস্ট করি, হঠাৎ করে ব্লাড টেস্টে ধরা পড়লো লিভার এনজাইমস বেশি। পেশেন্ট যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়ে যে লিভার এনজাইমটা আমার বেশি কেন। সাধারণত আমি আমার রোগীদের মধ্যে দেখেছি যে তাদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি প্রবলেমস, এগুলো ডায়াগনোসিস হলেও না যতটা উদ্বিগ্ন হয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়, তার চেয়ে লিভার এনজাইমসটা হাই হলে লিভারের ড্যামেজ হয়েছে কি না, ফ্যাটি লিভার হয়েছে কি না, সেটা নিয়ে তাদের মাথা ব্যথা বেশি দেখা যাচ্ছে, যেটা আমি মনে করি যে মোটেও ঠিক না। এটা একটা অমূলক অতিরিক্ত চিন্তাভাবনা, মানে দুশ্চিন্তা আর কি। এটা এই জন্য বললাম যে আপনার যে লিভারে যে মানে ফ্যাট জমা হয়েছে, এটা কিন্তু আপনি লিভারে ফ্যাটটাকে সরাবার কোনো ওষুধ পাবেন না, আপনি কিছু করলেও সহজে সরবে না। কী করলে সহজে সরবে? যেই কারণে আপনার হয়েছে সেই কারণগুলো। তো সেই কারণগুলোর মধ্যে অনেক রকম রিস্ক ফ্যাক্টর থাকে, এবং এটা তো আমি বললাম যে রিস্ক ফ্যাক্টর ছাড়াও হতে পারে। তবে সাধারণত দেখা যায় যে ডায়াবেটিক বা ওভারওয়েট যারা, ওবিস যাদের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা ডেভেলপ করেছে, এসব ক্ষেত্রে লিভার ডিজিজের হারটা খুবই বেড়ে যাবে। আর প্রায় 50% রোগীদের যাদের ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে,
তাদের 50% ক্ষেত্রে দেখা যাবে তাদের লিভার এনজাইমসটা নর্মাল। তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। সুতরাং আপনার লিভার এনজাইমস নর্মাল, এটাতে বেশি উৎফুল্ল হওয়ার কিছু নাই। আর তাছাড়া আপনার যে লিভার এনজাইমস হাই হয়েছে সেটাতেও বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। এটা মোটামুটি একটা, আমি মনে করি যে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে। কারণ আপনার যদি লিভার এনজাইমস নর্মাল থাকে, দেখা গেলো 50% ক্ষেত্রে তো আপনার ফ্যাটি লিভার ডিজিজ থাকতে পারে, সেখানে নর্মাল হবে। সুতরাং আপনাদের অন্য দিকটা খেয়াল করতে হবে। আবার আপনার যদি লিভার এনজাইমসটা হাই হয়, সেটা কিন্তু অন্যান্য কারণেও তো হাই হতে পারে, বা এটা একটা ফলস রিডিং হতে পারে, ফার্স্ট টাইম হলো, বা টেম্পোরারি কোনো ভাইরাল ইনফেকশনে হলো, বা কোনো আপনি ওষুধ খাচ্ছেন সেটা দিয়ে হলো, সেটা হতে পারে। সুতরাং এই এনজাইমসটা নিয়ে বেশি মাথা ঘামানোর বেশি দরকার নেই। তবে হ্যাঁ, টেস্ট করতে হবে, ফলো আপ করতে হবে। আমার যেটা বলার বক্তব্য যে আপনারা এনজাইমস যদি না ফলো করেন, বা আমি এনজাইমসটা যদি নর্মাল থাকলো, দেখা গেলো ফ্যাটি লিভার থাকতে পারে, সেটা বলেছি। সেটা কিভাবে বুঝবেন যে আপনার থাকতে পারে, সেটার কতগুলো ইন্ডিকেশন আছে। যেমন আপনার ব্লাড প্রেশার কীরকম, যেমন আপনার ব্লাড সুগারটা কীরকম, আপনার কি প্রি ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, আপনার ওভারওয়েট কিনা, আপনি ওবিস কিনা, আপনার কোমরের মাপটা যেটা ওয়েস্ট সারকামফারেন্স বলে সেটা কীরকম। এইগুলো মোটামুটি একটা আমাদেরকে ধারণা দেয় যে কি আপনার ফ্যাটি লিভার থাকতে পারে কিনা। এখানে সেজন্য আমার বক্তব্য যে ফ্যাটি লিভার আপনার হয়েছে কিনা সেটার জন্য লিভারের দিকে তাকাতে হবে না, এটা অন্যান্য দিকে আপনার তাকাতে হবে, সেটা আপনাদের বুঝতে হবে। এবং কোনো ব্লাড টেস্ট ছাড়াই আপনারা এইভাবে বুঝতে পারবেন যে আপনাদের হওয়ার সম্ভাবনাটা কতটুকু বেশি। আর এমনি আপনারা যদি ব্লাড টেস্ট করেন, সাধারণত দেখা যায় যে ফ্যাটি লিভার ডায়াগনোসিসটা মোটামুটি ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসাবে দেখা যায়, যে মানে অন্যান্য ব্যাপারে ব্লাড টেস্ট করা হচ্ছে, দেখা গেলো ব্লাড এনজাইমসটা হাই, তারপর আমরা আলট্রাসাউন্ড করলাম, সেভাবে ধরা পড়লো। অধিকাংশ ক্ষেত্রেই পেশেন্টরা জানে না যে তাদের ফ্যাটি লিভার আছে। এখন সুতরাং আপনি আরেকটা সিম্পলভাবে আপনি চিন্তা করতে পারেন যে কোনো ব্লাড টেস্ট ছাড়াই, যে আপনার খাওয়ার অভ্যাসটা কি। আপনি কি ফাস্ট ফুড খুব খাচ্ছেন, প্রসেসড ফুড খুব খাচ্ছেন, আপনি কি খুব মানে রিফাইন্ড সুগার খাচ্ছেন, আপনি কি রেড মিট খাচ্ছেন, আপনার স্ট্রেস, ঘুম এগুলো কেমন, আপনার লাইফস্টাইল কীরকম, আপনি কি হাঁটাচলা করছেন, আপনার কি কোনো শরীরচর্চা হচ্ছে, নাকি আপনি মানে মোটামুটি অফিস আদালতে বসে, বাসায় বসে, গাড়িতে বসেই দিন কাটাচ্ছেন। এই জিনিসগুলো আপনার যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফ্যাটি লিভারের সম্ভাবনা যথেষ্ট বেড়ে যায়। সেটাতে কোনো বৈজ্ঞানিক ক্যালকুলেশন আর ডাক্তারের কাছে গিয়ে 100টা টেস্ট করে জানতে হবে না। আমি ফ্যাটি লিভার, সেজন্য আপনার এই জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে এবং এগুলোকে আপনার অ্যাড্রেস করতে হবে। এই ফ্যাটি লিভার ডিজিজটা কিন্তু সম্পূর্ণই খাদ্য অভ্যাস এবং লাইফস্টাইলের একটা ডিজিজ, এটা বুঝতে হবে। ফ্যাটি লিভার ডিজিজের 4টা স্টেজ আছে। ফার্স্টে ফ্যাট জমলো, তারপরে এখানে ইনফ্লামেশন হবে, তারপরে ফাইব্রোসিস হবে, তারপরে হবে সিরোসিস হবে। এই যে 4টা স্টেজ, এই 4টা কিন্তু বেশ অনেক বছর ধরে চলতে থাকে। সুতরাং প্রথম স্টেজ যেটা ফ্যাট জমবে, রিভার্সেবল, ইনফ্লামেশন হবে, রিভার্সেবল, ফাইব্রোসিস হবে, আর্লি স্টেজ ইজ রিভার্সেবল, পরের স্টেজে এটাকে কমিয়ে আনা যায় এবং থামিয়ে ফেলা যায় যদি আপনার খাদ্যাভ্যাস অ্যান্ড লাইফস্টাইল আপনি চেঞ্জ করেন। এই কথাগুলোর বলার আমার মানে হলো যে আপনারা সচেতন হলে ফ্যাটি লিভারের অধিকাংশ ক্ষেত্রে আপনি এটাকে নিজেই ট্রিট করতে পারবেন। এখানে কোথাও যাওয়ার দরকার হবে না। তবে আপনার এই নলেজগুলো দরকার হবে এবং আপনার খাদ্যাভ্যাস, আপনার লাইফস্টাইল চেঞ্জ করার একটা মানসিকতা থাকতে হবে, আপনার ডিটারমিনেশন থাকতে হবে, এই জিনিসটা করতে হবে। আর বাংলাদেশে তো একটা সুবিধা যে আপনি ল্যাবে গেলে ব্লাড টেস্ট, আপনি যদি বলেন যে আমার এই ব্লাড টেস্ট করতে হবে, তারা করে দেয়। বিদেশে যেমন ল্যাব করতে গেলে ডাক্তারের কাছে যেতেই হবে, প্রেসক্রিপশন নিতেই হবে, এরকম। আপনাদের তো সেটা না, আপনাদের তো অনেক সুবিধাই আছে। আর এই ডিজিটাল ট্রিটমেন্ট তো আপনাদের নিজেদেরই জানা আছে, এটাতে কোনো টাকা পয়সা খরচ করা যাবে না। আমি কয়েকটা ক্ষেত্রে দেখেছি যে বাংলাদেশে, এই দেশে তো ওরা খুব নিশ্চিন্ত হয়েই পরে আমি বললাম যে ডায়াবেটিস, ব্লাড প্রেশারের চেয়ে বেশি মাথা ঘামায় সেটাতে নিয়ে, পরে আমি এদেরকে বুঝিয়ে বললে তখন সেটা তারা বুঝে যায়। দেশেও আমি দেখেছি অনেকের যে লিভার এনজাইমস একটু হাই, খুব উদ্বিগ্ন হয়ে, টেনশন হয়ে, প্যানিক হয়ে, সে হয়তো অর্থনৈতিকভাবে সচ্ছল ফ্যামিলি কিছু, ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এসব জায়গায় ছুটে গেছে, বাংলাদেশে শান্তি পাচ্ছে না যে এটা কী হলো আমার লিভারের। অথচ এটা কিন্তু
কত সিম্পল জিনিস ছিল, এটা যদি আপনি বুঝতে পারতেন যে আপনার লিভার এনজাইম একটু হাই আছে, ঠিক আছে, আলট্রাসাউন্ডে ফ্যাটি লিভার ধরা পড়েছে, আপনি কী করবেন? ছোটাছুটি করে তো লাভ হবে না, তাই না? এটার জন্য প্রয়োজনীয় টেস্টগুলো করতে হবে যে লিভার এনজাইম আমার কেন বেড়েছে। খালি তো এটা ফ্যাটি লিভারের জন্য না, অন্য কারণেও হতে পারে। সুতরাং ফ্যাটি লিভার করে দেখা গেল আপনার মনোযোগটা অন্য দিক দিয়ে সরে যাচ্ছে, যে লিভারের অন্য কিছু হলো কিনা, কিংবা খুব একটা সিম্পল জিনিস হলো। আর আপনার মানে সুগার, কোলেস্টেরল, ব্লাড প্রেশার, আপনার ওজন, এই 4-5টা প্যারামিটার আপনি যদি একটু মেনটেন করতে পারেন, তাহলেই তো আপনার ট্রিটমেন্টটা হয়ে যায়। তো এই জিনিসটা আপনাকে বেশ বুঝতে হবে। এখন আসেন যে হ্যাঁ, আপনার লাইফস্টাইলের খাদ্যাভ্যাসগুলো আপনি রিভিউ করতে হবে। আর আপনি যদি স্মোকিং যাদের অভ্যাস আছে, বা ড্রিঙ্কস করার যাদের অভ্যাস আছে, বা বিদেশে তো ড্রাগসও অনেকে হয়, এগুলোর থেকে দূরে থাকতে হবে এই জিনিসটা। এরপরে একটা আসে যে আচ্ছা আপনি ওভারওয়েট ওবিস, কিন্তু এখানে ওভারওয়েট ওবিস হলেই যে আপনার ফ্যাটি লিভার হবে তাও কিন্তু না। দেখা যায় যে আপনার মানে স্থূলতা যেটা ওবিসিটি, সেটার ফ্যাটটা আপনার কোথায় বড় শরীরে জমেছে। আপনার যদি সারা শরীরে ফ্যাট জমে, সেটার মানে ক্ষতিকর প্রভাব আপনার লিভারের উপরে তেমন পড়বে না। কিন্তু আপনার ফ্যাটগুলো যদি পেটে জমে, সাধারণত এই বলে সেন্ট্রাল ওবিসিটি যেটাকে বলে, যে ভিসেরাল ফ্যাট বলে যেটা, যে এটা স্কিনের নিচে থাকবে, অ্যাবডোমিনাল ওয়ালের ভিতরে থাকবে, পেটের ভিতরে থাকবে, অর্গ্যানস যেগুলোর চারিদিকে যে ফ্যাট থাকে, ওখানে যদি ফ্যাট বেশি জমে আপনার যদি স্থূলতা বা ওবিসিটিটা সেন্ট্রাল ওবিসিটি হয়, সেটাতে আপনার ফ্যাটি লিভার ডিজিজ অনেক বেশি হওয়ার সম্ভাবনা আসে। এবং সেটাতে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে যেগুলো ডিজিজ আছে আমি আগে বলেছি, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, ক্রনিক কিডনি ডিজিজ, ফ্যাটি লিভার ডিজিজ, এরা সব কিন্তু কানেক্টেড ওই ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে। এবং ইনফ্লামেশন, যেটা মেটাবলিক ইনফ্লামেশন, সেটাও সারা শরীরে তখন ছড়িয়ে পড়ে অল্প অল্প করে, এবং সব অর্গানকে আস্তে আস্তে ধ্বংস করা শুরু করে। তো আপনার এই সেন্ট্রাল ওবিসিটি, যেটা পেটের মধ্যে যে ফ্যাট, সেই ফ্যাটে বেশি ক্ষতি হবে। আর সারা শরীরে স্কিনের তলে যেগুলো ফ্যাট হয়, ওটা যদি বেশি হয়ে যায় হাতে পায়ে সব জায়গায় পিছনে, সেটাতে কিন্তু অত বেশি আপনার ক্ষতি হবে না। সুতরাং আপনার এই জিনিসটা একটু জানতে হবে। সুতরাং বিএমআই, যেটা অনেক বলা হয় যে আচ্ছা ওর বিএমআই মানে বডি মাস ইন্ডেক্স, যেটা আমরা বলি যে ওবিসিটির জন্য যে প্যারামিটার করা হয় বিএমআই, সেটা কিন্তু 30-এর উপরে গেলে আমরা 30 বা 30-এর উপরে গেলে ওবিসিটি বলি, 25 থেকে 29.9 পর্যন্ত আমরা বলি ওভারওয়েট। কিন্তু সেটাতে বেশি আপনাদের ঘাবড়ে গেলে চলবে না, কারণ অনেকের দেখালাও বিএমআই আছে কিন্তু তার সেন্ট্রাল ওবিসিটি কম, তার অন্য জায়গায় ফ্যাট বেশি। আবার এটাও তো দেখা গেছে আজকাল দেখা যাচ্ছে যে বিএমআই, যেটা বডি মাস ইন্ডেক্স, সেটা দিয়ে যে প্যারামিটার করা হয়, সেটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ওয়েস্ট সার্কামফারেন্স। ওয়েস্ট সার্কামফারেন্স হলো আপনার কোমরের মাপটা কত। ছোটোবেলায় ওই শার্ট প্যান্ট বানানোর সময় দর্জির কাছে যেতাম, কোমরের মাপ নিত, সেই কোমরের মাপই আর কি। তো সেই কোমরের মাপটা কত, তখন তো আর বুঝতাম না, তখন চিট করতাম না। কিন্তু এখন যেমন আমরা সবাই মনে হয় বড় হয়েছি, যারা খুব ফটো তোলা হচ্ছে স্মার্টফোনে চারিদিকে, তো ফটো সেশন আসলেই সবাই লম্বা একটা শ্বাস নিয়ে নেয়, যে যাতে পেটটাকে একটু ছোটো করা যায়। তো ওই ওয়েস্ট মেজারমেন্টটা সেইভাবে চিট করা যাবে না আর কি। এটা হলো আপনার হিপ বোন যেটা আছে, দুই দিকে হিপ বোন যে হাড্ডিটা, সেই হাড্ডির উপরটা আপনি আগে ফিল করে আর 1 ইঞ্চি উপরে মোটামুটি, তো সেখানে আপনি আপনার একটা ফিতা দিয়ে আপনি মাপটা নেবেন, কোমরের মাপটা। এবং কোমরের মাপটা কখন নিতে হবে? যখন আপনি নিঃশ্বাস নিয়ে একটু নিঃশ্বাসটা ছাড়বেন তখন। তো সেই মাপটা সেই মাপটা ছেলেদের ক্ষেত্রে বলা হয় যে 40 ইঞ্চি বা 102 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে বলা হয় 35 ইঞ্চ বা 88 সেন্টিমিটার। এটার উপরে গেলে আপনার ফ্যাটি লিভার ডিজিজের চান্সটা বেশি। আবার অনেক সময় এটা বলা হয় যে ওয়েস্ট সার্কামফারেন্সের সাথে ওয়েস্ট অ্যান্ড হিপ, মানে কোমরের সেটা, আর হিপ মানে হলো গিয়ে আপনার হিপের চারিদিকে সবচেয়ে বড় যেই পোর্শনটা, যে ডায়ামিটারটা, সেই ডায়ামিটারের সাথে এই কোমরের ডায়ামিটার, এই দুটোর অনুপাত, সেটা বলা হয় যে অনেক সময় যে ওয়েস্ট সার্কামফারেন্সের চেয়েও বেশি মানে অ্যাকিউরেট হতে পারে ফ্যাটি লিভার ডিজিজ বা ইনসুলিন রেজিস্ট্যান্স মাপার জন্য। তার মানে ওখানে বিএমআই গেল, ওয়েস্ট সার্কামফারেন্স গেল, ওয়েস্ট সার্কামফারেন্সের সাথে হিপের ম্যাক্সিমাম ডায়ামিটারের রেশিওটা, সাধারণত রেশিওটা 1 বা 1-এর নিচে থাকতে হয় আর কি। কিন্তু এটা হচ্ছে বেশ কমে গেলে 85 আর কি, ছেলেদের জন্য <1, আর মেয়েদের জন্য 0.85। এটা হচ্ছে কমে গেলে বুঝতে হবে যে প্রবলেম আছে আর কি।
তো যাই হোক, এখন আমরা তো এগুলো বললাম, আপাতত এটা বলার জন্য এই পর্বের এই অংশে আমি এই কথাগুলো বলবো। আরেকটা কথা যে মানে ফ্যাটি লিভার হলে চিন্তা না, মানে আমি বললাম যে আপনারা চিন্তা করবেন না, প্যানিক করবেন না, কেন আরেকটা কারণ আছে। ফ্যাটি লিভার হলেই কিন্তু যে আপনার সমস্যা শুরু হবে, লিভার ড্যামেজ হবে, তা না কিন্তু। দেখেন, যাদের ফ্যাটি লিভার হয়েছে তাদের 25 ভাগ আগাবে, ইনফ্লামেশনের দিকে যাবে এবং ইনফ্লামেশন ক্রিয়েট করবে আপনার লিভারে। 25 ভাগ, তার 25%। এই 25%-এর মধ্যে 5 থেকে 12%, মানে আমেরিকান লিভার ফাউন্ডেশন তাদের বক্তব্য অনুযায়ী 5 থেকে 12% আগাবে সিরোসিসের দিকে। তার মানে 25 ভাগের 5 থেকে 12 মানে 10 ধরে নেওয়া যায়, 10 ভাগ হলো 2.5%। তার মানে 100 জনের যদি ফ্যাটি লিভার ডিজিজ থেকে শুরু হয়, মোটে 2 থেকে 2.5 জন, মানে 2.5% সিরোসিসের দিকে যাবে। এখন আপনার কি কর্তব্য? আপনি আপনার জীবনযাত্রা আর খাদ্যাভ্যাস চেঞ্জ করে ওই 2.5%-এর মধ্যে আপনি পড়বেন না। তাহলে দেখা গেল যে আপনি মোটামুটি ফ্যাটি লিভার ডিজিজটাকে আপনি ট্রিট করতে পারলেন এবং এটার কোনো কমপ্লিকেশান আপনার সহ্য করতে হচ্ছে না। এটা জাস্ট আপনার পার্সোনাল 100% আপনার এফোর্ট, 100% আপনার ইচ্ছা, আপনার ডিটারমিনেশন থাকলে আপনি ফ্যাটি লিভারটাকে মানে ট্রিট করতে পারবেন। এটার জন্য কোনো ওষুধপত্র কিন্তু লাগবে না। পরে আমি যখন বলবো ওষুধপত্রের কথা আসবে, যখন বলবো কিছু কিছু ওষুধপত্র কী কী হয়তো ভালো হতে পারে, কী কী খাওয়া ভালো হতে পারে, কী কী ওষুধ অ্যাপ্রুভাল হয়েছে, মানে এখানে FDA-র অ্যাপ্রুভাল, সেই নিয়ে পরে আলাপ করবো। তো আজকে এই পর্যন্ত থাক। আমি জাস্ট একটা এই ফ্যাটি লিভার ডিজিজটা কী এবং এর সাথে আপনার একটা পরিচয় করিয়ে দিলাম। এর পরের পর্বে আমরা বলবো এটা কেন হয়, কিভাবে হয়, কী কী টেস্ট করতে হবে এবং কী কী ট্রিটমেন্ট অ্যাভেলেবল, এই জিনিসগুলো নিয়ে আমি পরবর্তী পর্বে আলাপ করব। তো আজকের মতো এখানেই থাক। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, নিজের খেয়াল করবেন, পরিবারের খেয়াল করবেন।